হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। গত মাসের 31শে মে ভারতের কেন্দ্রীয় ব্যাংক মজার একটি সিদ্ধান্ত নেয়। ভারতের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করে তারা ইউনাইটেড কিংডমে মজুদ তাদের 100 টন বা 1 লক্ষ কেজি সোনা ভারতে ফিরিয়ে আনবে। 1991 সালের পর থেকে এটিকে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় গোল্ডের প্রত্যাবর্তন হিসেবে বর্ণনা করা হচ্ছে। India's central bank, the Reserve Bank of India, has just brought back over 100 tons of gold from the UK. A significant move and the first time since 1991 that such a large quantity of gold has been added to India's local stock. প্রাথমিকভাবে এটি অনেক সাধারণ ঘটনা মনে হলেও আপনি যদি বিশ্ববাজারের দিকে খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন এটি মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। কারণ গত 2 বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক টনকে টন গোল্ড কিনছে। 2023 সালে ভারত 69 টন, পোল্যান্ড 130 টন, সিঙ্গাপুর 125 টন, এমনকি চেক প্রজাতন্ত্র 75 টন গোল্ড কিনেছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। বর্তমানে গোল্ডের দাম অবিশ্বাস্য রকম বেড়ে গেছে। 2023 সালের জুলাইয়ে যা ছিল 1 লাখ টাকা ভরি, তা 2024 সালের মে আসতে আসতে 1,19,544 টাকায় পৌঁছে যায়। আর গোল্ডের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বেই ঘটছে। In the Indian markets, the gold price is at an all-time high above 70,000 rupees. Gold prices are at historic highs. এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন সব দেশের কেন্দ্রীয় ব্যাংক এত গোল্ড কিনছে? এর বৈশ্বিক কারণই বা কি? আর সত্যিই কি ডলারের আধিপত্য আজ শেষের পথে? তার সবই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। কেন সব দেশের কেন্দ্রীয় ব্যাংক টনকে টন গোল্ড কিনছে? এটি বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে বিশ্ব অর্থনীতিতে গোল্ড কেন এত গুরুত্বপূর্ণ। আর এর জন্য আমাদের ফিরে যেতে হবে 1940-এর দশকে। এটি ছিল সেই দশক যখন বিশ্ব ইতিমধ্যেই প্রথম বিশ্বযুদ্ধের সাক্ষী আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চরমে। World's most hated treaty, the Treaty of Versailles, thus starting World War II in 1939. The whole world is against Hitler and Hitlerism. The worst war in human history. আমরা সবাই জানি ব্রিটিশ সাম্রাজ্য তখন ছিল বিশ্বের 1 নম্বর পরাশক্তি আর বিশ্বজুড়ে তাদের বিশাল উপনিবেশ ছিল। কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের অধিকাংশ সম্পদ ক্ষয় হয়ে যায়। 1940-এর গোড়ার দিকে ব্রিটিশ অর্থনীতির অবস্থা এতটাই খারাপ ছিল যে 1914 সালে যে ঋণ তাদের জিডিপির 25% ছিল তা 1920 সাল আসতে আসতে 220% পৌঁছে যায়। আর 1942 সালে তা সর্বোচ্চ 270% পৌঁছে যায়। ব্রিটেনের মতোই ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন সহ সারা বিশ্বের ঠিক একই অবস্থা। সারা বিশ্বের যখন এমন দুরবস্থা, তখন একটি দেশের সরকার দারুণ দূরদর্শিতার পরিচয় দেয়, আর সেই দেশটি হচ্ছে আমেরিকা। আমেরিকা প্রথম সরাসরি এই যুদ্ধে অংশ নেয় না। তারা প্রথমে বাণিজ্যিক অংশীদার হিসেবে যোগদান করে, পরবর্তীতে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যুদ্ধে অংশগ্রহণ করে। এর অর্থ হচ্ছে সমস্ত বৈশ্বিক শক্তি যখন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত, সমস্ত বৈশ্বিক শক্তি যখন তাদের সমস্ত সম্পদ ও জনশক্তি যুদ্ধের পিছনে ব্যয় করছে, ঠিক তখন আমেরিকা তার সমস্ত সম্পদ ও জনশক্তি উৎপাদন শিল্প যেমন তুলা, গম, পিতল, রাবার, অটোমোবাইল, যন্ত্রপাতি ও বিভিন্ন পণ্য উৎপাদনে কাজে লাগায় আর সারা বিশ্বে সরবরাহ শুরু করে। ফলাফল, মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1913 সালে আমেরিকার মোট রপ্তানির পরিমাণ ছিল $2.4 বিলিয়ন। 1917 সাল আসতে আসতে তা $6.2 বিলিয়ন পৌঁছে যায়। America appeared as a land of plenty. Undamaged by the war, it was more prosperous than ever. Cheap fuel kept the boom running. It helped that America now dominated the world's banking and trading system. With increased capital, production capacity, and new technology, American industry was in a position to dominate the post-war domestic and world markets. ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আবার দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে ব্যাপক মুনাফা অর্জন করে। সহজ ভাষায় বিশ্ব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুটি যুদ্ধ আমেরিকার জন্য আশীর্বাদ হয়ে আসে। এই দুটি যুদ্ধ থেকে আমেরিকা কি পরিমাণ অর্থ আয় করে তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে ওই সময় সমস্ত বিশ্ব অর্থনীতি যখন মন্দায় চলছিল, তখন আমেরিকার কাছে সমগ্র বিশ্বের আর্থিক স্বর্ণের 75% মজুদ ছিল। আপনি যদি এই গ্রাফটির দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন 1910 সালে আমেরিকায় যেখানে সোনার মজুদ ছিল মাত্র 2000 টন,
1940 সাল আসতে আসতে তা বেড়ে 20,000 টনে পৌঁছে যায়। এভাবে আমেরিকা সুপার ধনী দেশে পরিণত হয়। সুপার রিচ হবার সাথে সাথে আমেরিকার সামনে এমন একটি সুযোগ চলে আসে যা তাকে পরবর্তী সুপার পাওয়ার হওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এটি হচ্ছে একটি চুক্তি যার নাম ব্রেটন উডস এগ্রিমেন্ট। 1944 সালে আমেরিকা সারা বিশ্বের 44টি দেশকে একত্রিত করে আর ব্রেটন উডস এগ্রিমেন্ট নামে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে 44টি দেশ তাদের মুদ্রা মার্কিন ডলারে পেগ করতে সম্মত হয় আর আলটিমেটলি ডলারকে পেগ করা হবে গোল্ডের সাথে। Delegates from the 44 allied nations gathered in Bretton Woods in New Hampshire to negotiate international financial order and economic cooperation following this, what's now known as the Bretton Woods Agreement. পেগ কাকে বলে এ সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তবে আপনার সুবিধার্থে জানিয়ে রাখি, যে ব্যবস্থায় একটি দেশের সরকার বা আর্থিক কর্তৃপক্ষ একটি বিদেশি দেশের মুদ্রার সাথে একটি নির্দিষ্ট বিনিময় হার নির্ধারণ করে তাকে পেগ বলে। উদাহরণ হিসেবে বলা যায় বর্তমানে 1 মার্কিন ডলার সমান 118 টাকা। এই যে ব্যবস্থায় ডলার ও টাকার মান নির্ধারণ করা হয় একেই পেগ বলে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই 44টি দেশ কেন এই চুক্তিতে রাজি হলো? তাদের সুবিধা কি? উত্তর, গ্যারান্টি। ব্রেটন উডস এগ্রিমেন্টে আমেরিকা গ্যারান্টি দেয় আমেরিকা ডলারের বিপরীতে সোনা ফিরিয়ে দিবে, যাতে 1 আউন্স সোনার মূল্য হবে $35, যেমন 28.35 গ্রাম সোনার মূল্য হবে $35। অর্থাৎ আপনার কাছে যদি ডলার থাকে আর সেই ডলার যদি কেউ নিতে সম্মত না হয় তবে আপনি সেই ডলার আমেরিকাকে ফিরিয়ে দিয়ে তার বিনিময়ে সেই ডলারের সমপরিমাণ গোল্ড নিতে পারবেন। বিষয়টি আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে সহজ ভাষায় বুঝিয়ে দেবার চেষ্টা করছি। ধরুন ইন্দোনেশিয়া পাকিস্তানের কাছে $1 লক্ষ মূল্যের পণ্য বিক্রি করলো আর পাকিস্তান সে মূল্য ডলারে পরিশোধ করলো। ইন্দোনেশিয়া যদিও পাকিস্তানকে বিশ্বাস করে না, কিন্তু তারপরও সে ডলার গ্রহণ করবে, কারণ ইন্দোনেশিয়া জানে অন্য কোনো দেশ যদি ডলার নাও নেয় তবে সে সেই ডলার আমেরিকাকে ফিরিয়ে দিয়ে সেই সমপরিমাণ গোল্ড নিতে পারবে। এভাবে আন্তর্জাতিক বাজারে ডলার একটি বিশ্বস্ত মুদ্রায় পরিণত হয়। এখন আপনি বলতে পারেন, পাকিস্তান বিশ্ববাজার থেকে পণ্য কিনে কেন তার নিজস্ব মুদ্রায় রুপিতে তার মূল্য পরিশোধ করছে না? এখানে সমস্যা কোথায়? আসলে এখানে দুটি সমস্যা রয়েছে। আর প্রথম সমস্যাটি হচ্ছে মুদ্রাস্ফীতির। ধরুন আজ 1 গ্রাম সোনা কিনতে 2000 রুপি লাগে, কিন্তু পাকিস্তান যদি আগামীকাল আরো রুপি ছাপাতে শুরু করে আর ঘোষণা করে এখন থেকে 1 গ্রাম সোনা কিনতে 20,000 রুপি লাগবে, তখন কি হবে? ইন্দোনেশিয়া আগে যে 1 মিলিয়ন রুপিতে যত গোল্ড পেত এখন তার চেয়ে অনেক কম গোল্ড পাবে, মানে আলটিমেটলি লস ইন্দোনেশিয়ার। তাই সার্বিক বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়বে। আর দ্বিতীয় যে সমস্যাটি তা হলো গ্রহণযোগ্যতার। ধরুন মুদ্রাস্ফীতিকে উপেক্ষা করেও ইন্দোনেশিয়া পাকিস্তানি রুপি নিল, কিন্তু এর কোনো গ্যারান্টি নেই যে মালয়েশিয়া অন্য দেশের সাথে যখন বাণিজ্য করবে সেই সময় ওই দেশ পাকিস্তানি রুপি নেবে, কারণ পাকিস্তান সরকার তার নিজস্ব মুদ্রা রুপির বদলে গোল্ড দেবে এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু ডলারের বিপরীতে আমেরিকা গোল্ড দেবে, তার গ্যারান্টি আছে। তাই সারা বিশ্বের বাণিজ্যের জন্য ডলার একটি বিশ্বস্ত মুদ্রা হিসাবে বিবেচিত হয়। আর এই সব সুবিধার জন্যই বিশ্বের 44টি দেশ সেই সময় ব্রেটন উডস এগ্রিমেন্টে রাজি হয়। বাণিজ্যের জন্য বিশ্বস্ত মুদ্রা হিসেবে ডলারের আবির্ভাব ছাড়াও ব্রেটন উডস এগ্রিমেন্ট দুটি প্রধান আন্তর্জাতিক সংস্থা গঠনে ব্যাপক ভূমিকা রাখে। একটি হচ্ছে বিশ্ব ব্যাংক আর অপরটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বেশিরভাগ পশ্চিমা দেশের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায়, তাই এই সব দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য ব্যাপক ঋণের দরকার পড়ে। আর এই সুযোগটি গ্রহণ করে আমেরিকা। আমেরিকার অর্থায়নে তৈরি বিশ্ব ব্যাংক সেই সময় এই দেশগুলোকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসাবে প্রদান করে। আপনি এই চার্টে দেখতে পাবেন 1947 থেকে 1960 সালের মধ্যে পশ্চিমা এই দেশগুলো বিশ্ব ব্যাংক থেকে কি বিপুল পরিমাণ ঋণ নেয়। কিন্তু এই ঋণের সাথে সাথে আরো একটি সমস্যার উদ্ভূত হয়, কারণ বিশ্ব ব্যাংক যে ঋণ দেয় তা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাই যদি এই ঋণ সঠিক পথে পরিচালিত না হয় তাহলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সমস্যার সমাধানে তৈরি করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। IMF এর কাজ হলো বিশ্ব অর্থনীতির খোঁজখবর রাখা, নীতি নির্ধারকদের সহায়তা করা ও ঋণ গ্রহীতা দেশগুলোকে ঋণের অর্থ ফেরতে ভারসাম্য আনা। এই কারণে আপনি খেয়াল করলে দেখতে পাবেন অর্থনৈতিক সংকটে পড়া পাকিস্তান ও শ্রীলঙ্কাকে IMF এর কাছে সাহায্য চাইতে। ব্রেটন উডস এগ্রিমেন্টই হলো সেই হাতিয়ার যা ডলারকে সবচেয়ে শক্তিশালী মুদ্রায় পরিণত করে আর আমেরিকাকে সুপার পাওয়ার হওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এরপর আসা যাক দ্বিতীয় ধাপে, আর সেটি হচ্ছে ডলারের সাথে তেলের সম্পর্ক। আর এটি বুঝতে আমাদের আবার ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধেই। এই সময়ে পুরো ইউরোপ, আমেরিকা, জাপান সহ বিভিন্ন দেশ যখন যুদ্ধে লিপ্ত, তখন আরবের চিত্র ঠিক এর বিপরীত। যুদ্ধ থেকে দূরে একদম শান্ত ও স্থির।
আরো মজার ব্যাপার হচ্ছে সেই সময় আরবরা জানতোই না যে তারা পৃথিবীর সবচেয়ে বড় তেলের খনির উপরে বসে রয়েছে। 1930 ও 40-এর দশকে বিভিন্ন ব্রিটিশ ও আমেরিকান কোম্পানি বিশ্বের বিভিন্ন প্রান্তে তেলের সন্ধানে ব্যস্ত ছিল। তেলের মজুদ খুঁজে বের করা ও তা উত্তোলনের টেকনোলজি ও জ্ঞান তাদের কাছে ছিল। 1938 সালে আমেরিকান একটি কোম্পানি সৌদি আরবে ব্যাপক তেলের মজুদ খুঁজে পায়। After 3 years of slogging and 10 wells drilled, no oil. Number 1 produced mostly gas. Number 2, more water than oil. Number 3, number 4, almost dry. But when I opened my note, it said, "We have discovered oil. Bon voyage." Now there would be more wells, more workers pouring into Dhahran, and a king would come from Riyadh to see for himself. তেল উৎপাদনের প্রাথমিক পর্যায়ে সৌদি আরব খুব একটা ধনী দেশ ছিল না, তাই তাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই দুর্বল। এই সুযোগে আমেরিকাকে কাবু করতে ইতালি মার্কিন তেল কোম্পানিগুলোকে টার্গেট করে সৌদিতে বোমা হামলা শুরু করে। এই হামলার জন্য সৌদির তেল উৎপাদন ব্যাহত হচ্ছিল, তাই সৌদি আরব তাদের নিজেদের নিরাপত্তায় ব্যাপক মরিয়া ছিল। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। রুজভেল্ট ছিলেন দূরদর্শী মানুষ। তিনি বুঝতে পারেন যুদ্ধ শেষে বিভিন্ন দেশে ব্যাপক উন্নয়নের দরকার হবে, আর এই উন্নয়নে পরবর্তী 5 দশক একটি পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, আর তা হচ্ছে তেল। আর তাই তিনি 1945 সালে সৌদি রাজার সাথে বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মিটিং করেন আর একটি চুক্তি স্বাক্ষর করেন। আর এই চুক্তি মার্কিন ডলারের ভাগ্যকে চিরতরে বদলে দেয়। এখন বড় প্রশ্ন, কি ছিল সেই চুক্তিতে যা মার্কিন ডলার ও বিশ্ব অর্থনীতিকে চিরতরে বদলে দেয়? উত্তর, নিরাপত্তা। আমেরিকা সৌদি আরবকে ভবিষ্যতে সকল আক্রমণ থেকে রক্ষা করার প্রস্তাব দেয় ও সেই সাথে তাদের সেনাবাহিনীর জন্য সকল সামরিক সরঞ্জাম সরবরাহের নিশ্চয়তা প্রদান করে। আর বিনিময়ে আমেরিকা সৌদি বাদশাকে ডলারে তেল বিক্রি করার কথা বলেন। সৌদি আরবে আমেরিকা যে তেলের খনিটি খুঁজে পায় তা ছিল পৃথিবীর সর্ববৃহৎ তেলের খনি, আর এর মাধ্যমে শুরু হয় মধ্যপ্রাচ্যের উত্থান। 1960 সালে তেল উৎপাদনকারী দেশগুলো ওপেক গঠন করে আর তাদের তেল ডলারে বিক্রি শুরু করে। এখন আপনি বলতে পারেন, সৌদি আমেরিকার এই চুক্তি নিয়ে এত মাতামাতি করার কি আছে? কেন এটিকে ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরা হচ্ছে? আর এখানেই আসে ডলারের উত্থানের তৃতীয় ধাপ, যেখানে ডলার সত্যিকার অর্থে ডলার মাফিয়া হয়ে ওঠে। মনে আছে ব্রেটন উডস এগ্রিমেন্টের কথা, যেখানে আমেরিকা প্রতিশ্রুতি দেয় কেউ যদি তাদের মুদ্রা ডলারের সাথে পেগ করে তাহলে ভবিষ্যতে আমেরিকা ডলারের বদলে গোল্ড দেবে। আর এই চুক্তির ফলে আমেরিকার সামনে একটি সমস্যা এসে হাজির হয়। আপনি এই ডাটা দেখলে বুঝতে পারবেন 1950 সালে আমেরিকার গোল্ডের মজুদ যেখানে ছিল 22,000 টন, মাত্র 20 বছর অর্থাৎ 1970 সাল আসতে আসতে তা কমে মাত্র 10,000 টনে নেমে আসে। ভিয়েতনাম যুদ্ধ, মূল্য বৃদ্ধি, মার্কিন দায় ইত্যাদির মতো একাধিক কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়। এই সময় আমেরিকার গোল্ডের রিজার্ভ এতটাই কমে যায় যে আমেরিকার আর ডলারের পরিবর্তে গোল্ড পরিশোধের মতো অবস্থা থাকে না। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারের বিপরীতে সোনা খালাসের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে, আর তাই 1973 সালে ব্রেটন উডস এগ্রিমেন্ট ভেঙে পড়ে। And the American economy is by far the strongest in the world. Accordingly, I have directed the Secretary of the Treasury to take the action necessary to defend the dollar against the speculator. এর ফলে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা একদম উন্মুক্ত হয়ে যায়। এখন থেকে কোনো দেশের মুদ্রার মূল্যকে আর গোল্ডে পরিমাপ করা হবে না, পরিমাপ করা হবে তার প্রয়োগের উপরে ভিত্তি করে। মানে সে বিশ্ববাজার থেকে কোন দেশ থেকে কি পণ্য কিনতে পারে তার প্রয়োগের উপরে ভিত্তি করে। আর এখানেই আসে সৌদি মার্কিন চুক্তির গুরুত্ব। মনে আছে নিরাপত্তার বিনিময়ে আমেরিকা সৌদিকে কি শর্ত দেয়? তাদের তেল কোন মাধ্যমে বিক্রি করতে হবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ডলারে। তেল যেহেতু বিশ্ব বাণিজ্যের সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ পণ্য, তাই বাকি সব দেশ তেল কেনার জন্য তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারে রাখা শুরু করে। তাই আপনি দেখতে পাবেন বর্তমান বিশ্বের প্রায় সকল দেশ তাদের ডলার রিজার্ভ মার্কিন ট্রেজারি বন্ড আকারে রাখে। এই গ্রাফে আপনি দেখতে পাবেন জাপানের কাছে 1.1 ট্রিলিয়ন, চীনের কাছে 797 বিলিয়ন ও ভারতের কাছে 236 বিলিয়ন ডলারের মার্কিন ট্রেজারি বন্ড রয়েছে। বিশ্ববাজারে ইউরো, ইয়েন, ইউয়ানের মতো অন্যান্য মুদ্রাও উঠে আসতে শুরু করেছে, কিন্তু তারপরও ডলার তার অবস্থান সফলতার সাথেই ধরে রেখেছে। এতক্ষণের আলোচনায় 3টি প্রধান বিষয় উঠে আসে, আর তা হলো ডলারের উত্থান প্রথম শুরু হয় গোল্ডের উপর ভর করে, তারপর তা ভিত্তি পায় তেলের উপর ভর করে, আর সর্বশেষ একচাটিয়া আধিপত্য বিস্তার করে তেল বাণিজ্যের উপর ভর করে। আন্তর্জাতিক বাজারে ডলারের আধিপত্যের এটাই সহজ গল্প। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত বছর বিশ্বস্ত থাকার পর, এত বছর শীর্ষে থাকার পর
আজ হঠাৎ এমন কি হলো যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভ ডলারের পরিবর্তে গোল্ডে রাখছে? আসলে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, আর প্রথম কারণটি হচ্ছে যুদ্ধ। প্রথমেই নজর দেওয়া যাক রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর। আপনি যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যুদ্ধ শুরু হবার সাথে সাথে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার $300 বিলিয়ন আটকে দেয়, যার বেশিরভাগই বিভিন্ন দেশের ব্যাংকে ডলারে সঞ্চিত ছিল। ঠিক একই ঘটনা আগেও দেখা যায় যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের সাথে সাথে আমেরিকা আফগানিস্তানের $7 বিলিয়ন রিজার্ভ আটকে দেয়। আর এসব দেখে বিভিন্ন দেশ চিন্তিত হয়ে পড়ে, বিশেষ করে একটি দেশ, আর সেটি হচ্ছে চীন। কারণ রাশিয়ার মতো আমেরিকা যদি চীনের $79 বিলিয়ন ট্রেজারি বন্ড আটকে দেয় তাহলে তার ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে চীনের অর্থনীতিতে। চীনের এ ব্যাপারে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ আমরা এখন সবাই জানি বর্তমানে চীন ও আমেরিকা বাণিজ্য যুদ্ধে লিপ্ত, আর দূর ভবিষ্যতে চীনের তাইওয়ান দখলের সম্ভাবনা আছে। তাই আপনি যদি এই গ্রাফটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন বিপুল পরিমাণে গোল্ড কেনা শুরু করেছে। চীনের দেখাদেখি ঠিক একই কাজ করছে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও সিঙ্গাপুর। এর মানে এই না যে এই সমস্ত দেশ হঠাৎ করে একসাথে ডলারকে পরিত্যাগ করছে, কিন্তু এটি এখন দিনের মতো পরিষ্কার যে মার্কিন ডলারের প্রতি বিশ্বের আস্থা ধীরে ধীরে ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। আমেরিকার অন্য দেশের ডলারের রিজার্ভ আটকে দেবার প্রবণতা ডলারের আস্থার উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই বিভিন্ন দেশ তাদের রিজার্ভ ডলারের পরিবর্তে গোল্ডের রূপান্তরের দিকে ঝুঁকছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে গোল্ডের দাম। আর এখানে একটি কিন্তু চলে আসে, আর তা হচ্ছে চীনের না হয় বৈধ কারণ রয়েছে, কিন্তু ভারত, সিঙ্গাপুর, পোল্যান্ড এদের কারণ কি? এদের সাথে তো আমেরিকার ভবিষ্যতে যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নেই। তাহলে এসব দেশ কেন তাদের রিজার্ভ ডলারের পরিবর্তে গোল্ডে রাখছে? আর এখানে আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ, আর সেটি হচ্ছে যখন তখন আমেরিকার টাকা ছাপানোর বদাভ্যাস। আপনি যদি ইতিহাসের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন আমেরিকা প্রায়ই অর্থ মুদ্রণের কাজে নিযুক্ত। উদাহরণ হিসেবে আপনি এই ডাটাতে দেখতে পাবেন আমেরিকা ক্রমাগত প্রচুর পরিমাণে ডলার মুদ্রণ করে যাচ্ছে। 2008 সালে যখন আমেরিকায় মন্দা আসে তখন তারা প্রায় $1 ট্রিলিয়ন মুদ্রণ করে। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় 2020 সালেও। এ সময় আমেরিকা প্রায় $4 ট্রিলিয়ন মুদ্রণ করে, আর মাত্র 1 বছর পরেই আমেরিকা আবার আরো $2 ট্রিলিয়ন মুদ্রণ করে। আর এর ফলে যা হয় তা হলো সারা বিশ্বে মুদ্রাস্ফীতি ছড়িয়ে পড়ে আর ডলারের মূল্য হ্রাস পায়। তাই আগে যেখানে $100 মানুষ 25টি বার্গার কিনতে পারত, মুদ্রাস্ফীতির কারণে তারা এখন $100 20টি বার্গারই কিনতে পারে। মনে আছে ভিডিও শুরুতেই আমি বলেছিলাম কেন পাকিস্তান তার স্থানীয় মুদ্রায় লেনদেন করতে পারে না? কেন অন্য দেশ পাকিস্তানের মুদ্রাকে বিশ্বাস করে না? কারণ পাকিস্তান চাইলেই মুদ্রা ছাপাতে পারে, ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে, ফলে যে সকল দেশ পাকিস্তান রুপি নেবে তাদের লোকসান হতে পারে। ঠিক একই ঘটনা ঘটছে এখন ডলারের ক্ষেত্রেও। যখন তখন ডলার ছাপানোর জন্য আন্তর্জাতিক বাজারে ডলার তার মূল্য হারাচ্ছে। এভাবে আমেরিকা যদি যখন তখন ডলার ছাপিয়ে যায় তাহলে দিন দিন ডলারের মূল্য হ্রাস পাবে। এর ফলে যেসব দেশের কাছে ডলারের রিজার্ভ রয়েছে আলটিমেটলি তাদের মূল্য হ্রাস পাবে। এর ফলে তাদের লোকসান হবার আশঙ্কা আছে। আর এসব লোকসান থেকে বাঁচতেই বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রচুর পরিমাণে গোল্ড কিনছে। এখন বড় প্রশ্ন, এত কিছু থাকতে গোল্ডই কেন, অন্য কোনো মাধ্যম কেন নয়? কারণ গোল্ড হচ্ছে এমন একটি মূল্যবান ধাতু যা চাইলেই কেউ মুদ্রণ বা উৎপাদন করতে পারে না। আপনি জানলে হয়তো অবাক হবেন, পৃথিবীতে যত গোল্ড আছে তা যদি আপনি একটি জায়গায় সংরক্ষিত করে রাখতে চান তাহলে আপনার মাত্র 23x23x23 ঘনমিটারের একটি ঘরেরই প্রয়োজন হবে। এ থেকেই আপনি বুঝতে পারবেন পৃথিবীতে গোল্ড কতটা রেয়ার। এই দুষ্প্রাপ্যতার কারণে গোল্ডের মান সবসময় সমান থাকে বা বাড়ে, তাই এতে লোকসান হবার কোনো আশঙ্কা নেই। তাই সব দেশ ভবিষ্যতের লোকসান থেকে বাঁচতে তাদের মুদ্রা সবচেয়ে নিরাপদ মাধ্যম গোল্ডে কনভার্ট করে মজুত করছে। এরপর আসা যাক বিশ্ববাজারে গোল্ডের দাম বৃদ্ধির 3 নম্বর কারণে, আর সেটি হচ্ছে ভারতীয় ও চীনা নাগরিকদের গোল্ডের প্রতি আকর্ষণ। গোল্ডের প্রতি ভারতীয়দের আকর্ষণের কথা আমরা সবাই জানি। বিশ্বের দ্বিতীয় বৃহৎ খুচরা স্বর্ণের বাজার ভারতেই। ভারতীয়রা গোল্ড কতটা ভালোবাসে তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে ভারতের বিভিন্ন ঘর ও মন্দিরে যত সোনা মজুদ আছে তার পরিমাণ আমেরিকা, জার্মানি, ইটালি, ফ্রান্স ও রাশিয়ায় কেন্দ্রীয় ব্যাংকে রাখা সমন্বিত গোল্ডের চেয়েও বেশি। যেখানে আমেরিকার কাছে মাত্র 8100 টন গোল্ড মজুদ রয়েছে, যেখানে রাশিয়ার কাছে 2332 টন গোল্ড রয়েছে, সেখানে ভারতীয় গ্রাহকদের কাছে 21000 টন গোল্ড মজুদ রয়েছে। ভারতীয়রা বিভিন্ন উৎসব, বিয়ে ইত্যাদি নানা উপলক্ষে যখনই সুযোগ পায় গোল্ড কিনে মজুত করে রাখে। যে কোনো উপলক্ষে গোল্ড ক্রয় ভারতীয়দের কাছে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। কিন্তু চীনাদের ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন।
আসলে এখানে দুটি প্রধান ফ্যাক্টর কাজ করে, আর প্রথম ফ্যাক্টরটি হচ্ছে আবাসন খাতে ধস। চায়না সরকার আবাসন খাত উন্নয়নের জন্য বিভিন্ন প্রণোদনা দেয়, আর এ সুযোগে বিভিন্ন কোম্পানি প্রচুর বিল্ডিং তৈরি করতে থাকে। আর চীনের সাধারণ মানুষ ভবিষ্যৎ বিনিয়োগের জন্য এইসব ভবনের বিভিন্ন অ্যাপার্টমেন্ট কিনতে থাকে। কিন্তু একটা সময় দেখা যায় বাজার চাহিদার তুলনায় অনেক বেশি ভবন তৈরি হয়ে গেছে, ফলে চীনের আবাসন খাত অনেকটা ধসে পড়ে। সাধারণ মানুষ যারা এসব ভবন ও ফ্ল্যাট ব্যবসার উদ্দেশ্যে কিনেছিল তাদের ব্যাপক লোকসান হয়। আর 2 নম্বর ফ্যাক্টরটি হচ্ছে শেয়ার বাজার। সাম্প্রতিক সময়ে চায়নার শেয়ার বাজার থেকেও সাধারণ বিনিয়োগকারীরা যথেষ্ট মুনাফা পাচ্ছিল না। আপনি যদি এই গ্রাফটি দেখেন তাহলে বুঝতে পারবেন গত 5 বছরে সাংহাই শেয়ার বাজারের সূচক মাত্র 5.87% বৃদ্ধি পেয়েছে। এই দুটি ফ্যাক্টরের কারণে চীনের সাধারণ মানুষ শেয়ার বাজার বা আবাসন খাতে বিনিয়োগ না করে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম অর্থাৎ গোল্ড কেনায় মনোনিবেশ করে। তাই সম্প্রতি চীন ভারতকে পেছনে ফেলে 1 নম্বর গোল্ড কনজিউমার কান্ট্রিতে পরিণত হয়। 2022 সালে ভারতীয়রা যেখানে 774 মেট্রিক টন সোনা ক্রয় করেছে, সেখানে চীনের মানুষ প্রায় 825 মেট্রিক টন গোল্ড ক্রয় করে। 2022 সালে চীন ও ভারতের ক্রেতারা যে পরিমাণ গোল্ড ক্রয় করে তা পরবর্তী 10টি দেশে সমন্বিত ক্রয়ের চেয়েও বেশি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য মতে সাম্প্রতিক সময়ে চীনা ভোক্তারা এত বেশি গোল্ড কেনা শুরু করেছে যে 2020 সালে যে গোল্ডের চাহিদা ছিল 641 টন, তা 2023 সাল আস্তে আস্তে 969 টনে পৌঁছে যায়। চীন ও ভারতীয় ভোক্তাদের এমন চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারে গোল্ডের এমন উত্থান। এরপরে আসে 4 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, আর সেটি হচ্ছে বিনিয়োগকারীদের মনোভাব। আপনি যদি একজন সাধারণ বিনিয়োগকারী হন তাহলে এই বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে শেয়ার বাজারের সাথে সোনার মূল্য ওঠানামার একটি সূক্ষ্ম সম্পর্ক আছে, যা সাধারণত খালি চোখে দেখা যায় না। এই গ্রাফটি ভালোভাবে খেয়াল করুন। এ থেকে আপনি বুঝতে পারবেন যখনই শেয়ার বাজার উপরের দিকে যায় গোল্ডের প্রাইস কমে, আর যখনই শেয়ার বাজার নিচের দিকে যায় তখন গোল্ডের মূল্য বাড়ে, বা যদিও কমে তা খুব স্বল্প পরিসরে। তাই 1973 সালে যখন বিশ্ব মন্দার কবলে পড়ে আর S&P এর মূল্য 13% কমে যায়, তখন গোল্ডের মূল্য 87% পর্যন্ত বেড়ে যায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় 2001, 2008 ও 2020 সালের মন্দার সময়েও, যেখানে S&P যথাক্রমে 1.8%, 37% ও 1.4% কমে যায়, আর সোনার দাম 5%, 16.3% ও 5.6% বেড়ে যায়। আর 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় S&P যখন 19.6% কমে যায়, তখন গোল্ডের দাম মাত্র 2.1% কমে গিয়েছিল। তাই বলা হয়ে থাকে শেয়ার বাজারের সাথে গোল্ড মার্কেটের একটি সূক্ষ্ম নেতিবাচক প্রভাব রয়েছে। তাই যখনই মন্দার আশঙ্কা দেখা দেয় তখন গোল্ডের দাম বেড়ে যায়। তাই আপনি দেখতে পাবেন 2008 ও 2016 সালে চীনকে টনকে টন গোল্ড কিনতে। যেহেতু বর্তমান বিশ্ব একটি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাই এই ঘটনার পুনরাবৃত্তি আবার দেখা যাচ্ছে। এরপরে আসে 5 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, আর সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি। যখনই মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় তখন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সাধারণ বিনিয়োগকারী তাদের বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য গোল্ড কেনে, যার ফলে আন্তর্জাতিক বাজারে গোল্ডের চাহিদা বেড়ে যায়। আর আমরা সবাই জানি চাহিদার সাথে সাথে মূল্য বৃদ্ধি পায়। সাম্প্রতিক সময়ে বিশ্ব মাত্রই একটি মহামারী থেকে বের হয়েছে, তার উপর আবার শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্য সংকট। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে ব্যাপক মুদ্রাস্ফীতি। তাই বিভিন্ন দেশের সরকার ও বিনিয়োগকারীরা আগাম সতর্কতা হিসেবে প্রচুর পরিমাণে গোল্ড কিনছে আর মজুত করে রাখছে। এই প্রধান 5টি ফ্যাক্টরের কারণে বর্তমান গোল্ড বাজার এত অস্থিতিশীল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, গোল্ডের এমন উত্থান কি ডলারের আধিপত্যকে শেষ করে দিতে চলেছে? উত্তর, এখনই না। হ্যাঁ, এটি সত্যি যে দিন দিন ডলারের আধিপত্য হ্রাস পাচ্ছে, কিন্তু তার গতি অনেক কম। যে ধীর গতিতে ডলারের প্রতি বিশ্বের আস্থা কমছে, এমন গতি চলতে থাকলে অন্য একটি মুদ্রার ডলারের স্থান দখল করতে এখনো অন্তত প্রায় 50 বছর সময় লাগবে। আর এর প্রমাণ পাওয়া যায় এই গ্রাফটিতে। এই গ্রাফে আপনি দেখতে পাবেন 1970 সালে বিশ্বের রিজার্ভ কারেন্সির শেয়ারের 75% ছিল মার্কিন ডলারে, কিন্তু 2022 সালে তা কমে 59% নেমে এসেছে। তো ফ্রেন্ডস, এ ব্যাপারে আপনাদের কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।